চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী। যুধিষ্ঠির বললেন, এবার তাহলে কৃপাপূর্বক আমায় চৈত্র শুক্লপক্ষের একাদশী সম্পর্কে অবদান করান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মন দিয়ে শোনো। এই কথা মহর্ষি বৈশিষ্ট্য রাজা দিলীপের অনুরোধে ব্যাখ্যা করেছিলেন। মহর্ষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। মহাপুণ্যময়ী এই ব্রত সমস্ত পাপকে পুড়িয়ে ছাই করে দেয়। পুরাকালে নাগপুর নামক এক নগর ছিল, সুবর্ণ নির্মিত গৃহে পরিপূর্ণ। ওই নগরে পুণ্ডরিক ইত্যাদি অনেক বিষধর নাগ বাস করত। সেই ছিল ওখানকার রাজা। অনেক গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের নিবাসপুরী। ওই নগরে ললিত ও ললিতা নামের দুই অপ্সরা অপ্সরী পতি পত্নী রূপে অনেক দিন কাটিয়েছে। পরস্পরের প্রতি অনুরাগ ছিল অত্যন্ত প্রবল। একদিন পুণ্ডরীকারের রাজসভায় ললিত একা গান গাইছিল। সেই সময় তা ললিতার স্মৃতি হৃদয় পটে ভেসে উঠল। অনুরাগে ললিত সবার কথা ভুলে গেল। তার তাল, লয়, বাদ্য সব এলোমেলো হয়ে গেল। ওই সবাই উপস্থিত কর্কট নামের এক নাগ ললিতের মনোভাব বুঝতে পেরে মহারাজ পুণ্ডরিককে গানের ছন্দভঙ্গ এবং তার কারণ জানিয়ে দিল। শুনে সর্পরাজ ক্রোধে জ্বলে উঠলেন এবং কামাতুর ললিতকে ভৎসনা করতে লাগলেন। রে দুর্মতি, তুই আমার সামনে গান গাইতেও পত্নীর বশীভূত হয়ে গেছিস? তুই রাক্ষস জনি প্রাপ্ত হ। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। ভয়ঙ্কর বদন, ভাঁটার মতো চোখ, সুবিশাল বপু। ললিতের এমতো চেহারা দেখে ললিতা চিন্তায় ব্যাকুল হয়ে উঠল। ললিতার এমন দশার জন্য বারবার নিজেকেই দোষ দিতে ললিতার পিছু পিছু সেও মনের মধ্যে ভ্রমণ করতে লাগলো। সে নিজেকেই দোষ দিতে লাগলো। বনের মধ্যে একটি সুন্দর আশ্রমে শান্তি মূর্তি এক সন্ন্যাসী বসেছিলেন। বনের কারোর সাথে তার বিরোধ নেই। ললিত শীঘ্রই তার নিকট উপস্থিত হলো। প্রণাম করে জোর করে আনত মুখে ঋষি প্রসবের সম্মুখে দণ্ডায়মান হলো। ঋষি তাকে দেখে সম্বোধন করলেন, ভদ্রে, তুমি কে? কোথা থেকে আসছো? আর কেনই বা এই বনের মধ্যে বিচরণ করছো? সব খুলে বলো। তখন ললিতা বললেন, প্রভু, আমি বীরধন্যা। আমি বীরধন্যা গন্ধর্বের পুত্রী। আমার নাম ললিতা। আমার প্রতি আপন কর্মদোষে রাক্ষসজনী প্রাপ্ত হয়ে এই বন মধ্যে বিচরণ করছে। তার এমন দশা দেখে আমি আর স্থির থাকতে পারছি না। ব্রাহ্মণ, এমন আমার কর্তব্য কর্ম সম্পর্কে উপদেশ করুন। কি করলে কোন পুণ্য ফলে